আচ্ছা, আমি ইনশাল্লাহ তাহলে ক্লাস শুরু করি। যারা আসতে দেরি করতেছে তারা ওই রেকর্ড ক্লাস দেখলো, এই সমস্যা নেই। আচ্ছা। আমি তাহলে স্ক্রিনটা শেয়ার দিই। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে যেহেতু ইনশাল্লাহ প্রথম ক্লাস, আমরা আগে চিনব যে আসলে লোগোর জিনিসটা কি। আমি যদি একটু উদাহরণ দেই, যে লোগো হচ্ছে একটি লোগো দ্বারা একটা কোম্পানিকে চেনা যায়, যেখানে বিভিন্ন ধরনের মার্ক, সিম্বল, টেক্সট, শেপ ইত্যাদি থেকে থাকে। যে অনেকে মনে করে যে কিছু উপাদান হলে লোগো হয়ে যাবে, যেমন কালার, টেক্সট, বিভিন্ন ধরনের ফন্ট, স্লোগান ইত্যাদি। কিন্তু আসলে বাস্তবে ব্যাপারটা এত সহজ না। যে মোটা দাগের লোগো হচ্ছে যে একটি কোম্পানি যা করে, একটা কোম্পানি যা ধারণ করে, এবং একটা কোম্পানি যা উৎপাদন করে, তার সব কিছুর প্রতিফলন। তারা কি তারা কি করতে চায়, তারা কিভাবে করতে চায়, এই ব্যাপারগুলি যখন দর্শকের কাছে যাবে, দর্শক গ্রহণ করবে, তখন এইভাবে একটা আসলে ব্র্যান্ড গড়ে ওঠে। আমি যদি ইয়া প্র্যাকটিক্যালি যদি দেখা যাচ্ছে, এখানে বলেন তো এখানে 5টা ছবি আছে। আমি যদি নাম্বার দিই, এটা 1 2 3 4 5টা ছবি। এখানে বলেন তো এখানে শাকিব খানের ছবি কোনটা, দেখি কে বলতে পারে। দেখি একটা সাবরিন আপু বলেন তো এখানে শাকিব খানের ছবি কোনটা, কয় কে নাম্বার? কে? শাকিব খান, নায়ক শাকিব খান, ছবি না, কোনটা? ওরা তো আমি চিনবই না, কেন আমি ওরা দেখিও না এমনি। এটা বলতে পারবো না। আচ্ছা, শাহরুখ খান রে তো চিনেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বলেন তো এখানে শাহরুখ খানের ছবি কোনটা? হ্যাঁ, হ্যাঁ। বলেন। বুঝতেছি না তো। যে কোনো একটা বলেন, গেস করে, সমস্যা নাই। 2 নাম্বারটা ভাইয়া। আচ্ছা, আলফাজ ভাই বলছে 2 নাম্বার। আর সাবরিন আপু আর আফি আপু আপনারা বলেন কোনটা শাহরুখ খানের ছবি। এটাই মনে হইতেছে। 2 নাম্বার, আচ্ছা। আফি আপু বলছে 2 নাম্বার, সাবরিন আপু শিওর বলেন কোনটা। আমি কিছুই বুঝতেছি না। একটা বলেন, অ্যান্সার দেন। দুইজনে তো 2 নাম্বার বললো। আম, আচ্ছা, লাস্টেরটা বললাম, যদিও না, বাট বললাম। আচ্ছা, লাস্টেরটা, হ্যাঁ। তাহলে এখানে কি করছে যে আমি উপরে একটা কালো ব্লক দিয়ে দিছি। ব্লক দেওয়ার কারণে আসলে কেউ চিনতে পারে না। এখন যদি আমি ব্লকগুলো সরাইয়া দিই, দেখেন তো শাহরুখ খান কোনটা। আয় হায়। একজনের হইছে? না। হয় নাই। তাহলে এখান দ্বারা আমরা কি বুঝলাম, যে কোম্পানি উইদাউট এ লোগো, দ্যাট জাস্ট লাইক এ হিউম্যান উইদাউট এ ফেস। যে যদি একটা কোম্পানি যদি লোগোয় না থাকে, তাহলে ওই কোম্পানিকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না বা চিনতে পারবো না। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে আমি যখন এই ব্লগগুলোর সামনে দিয়ে দিছিলাম সবার ফেসের উপরে, কেউ চিনতে পারে না শাহরুখ খান কোনটা। কারণ কোম্পানি উইদাউট এ লোগো জাস্ট লাইক এ হিউম্যান উইদাউট এ ফেস, যেহেতু ফেসে দেখতে পারেন নাই, তাহলে চিনবেন না কীভাবে। এভাবে যে যদি এক কোম্পানি যদি লোগোই না থাকে, যেমন আমরা বিভিন্ন কোম্পানি আছে, রবি, রবির লোগো, গ্রামীণ ফোন, আড়ং, তারপরে এই যে আরও অন্যান্য যত ব্র্যান্ড আছে, আমরা তাদেরকে বেশি চিনি কি দিয়ে, লোগো দিয়ে। যেমন এই যে আমি যে মনিটর দিয়ে আপনাদের ইয়ে করতেছি, ক্লাস নিতেছি, ওইটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের, ওই যে এইচপির লোগো আছে। তারপর আমার আগের মনিটর ছিল এলজি ব্র্যান্ডের, ওইটা হচ্ছে এলজি যে একটা লোগো আছে, লোগো। তাহলে এখানে এই জিনিসটা এখানে যে আমি যখন এই ব্লকটা সরাইলাম, দেখলেন যে এখানে কিন্তু আপনারা প্রায় অনেকগুলো পাই গেছেন। যেমন উনি নায়ক ক্যাটাগরি, এখানে ওনারা সবাই কিন্তু লোগো আছে। ওনাদের লোগোটা কি, ওনাদের হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু হচ্ছে ওনাদের ফেস। ওনাদের লোগোটা হচ্ছে কি, ওনাদের ফেস, ওনাদের ফেসটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। যেমন এই ছবিটা দেখার সাথে সাথে আপনার মুভি ইন্ডাস্ট্রির কথা মনে পড়ে গেছে। এই পিকটা দেখার সাথে সাথে আপনার ক্রিকেট খেলার কথা মনে হয়ে গেছে, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। আর এই জিনিস ফেস দেখার সাথে সাথে যে কমেডি কিং, যে মিস্টার বিনের কথা, এটা মনে পড়ে গেছে। যেমন এই যে আইমান সাদিক, যে এডুকেশন রিলেটেড ইয়া পড়ে গেছে। আর এই যে যেমন দুনিয়ার ভাইরাল ট্রল, এটা সাবরিনা আপু বলছিলেন যে এটা শাহরুখ খানের ছবি। তো এই যে উনিও ফেস একটা, আমি ভাবছিলাম অনন্ত জলিল হবে মনে হয়। উনিও একটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করছে, ওনার প্রচুর পরিমাণ অডিয়েন্স আছে।
তো যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম যে একটা কোম্পানির লোগোটা হচ্ছে মেইন, যে একটা কোম্পানির লোগো ছাড়া কোম্পানিকে দেখা যায় না। যেমন যদি আমার প্রোফাইল দেখাই, আমার কিন্তু নিজস্ব কোনো লোগো নাই। আমার লোগোটা হচ্ছে যে আমার ফেস, এই যে এই ছবিটা আপনি বারবার সব জায়গায় দেখবেন। আমার লিঙ্কডিনে যান, ইনস্টাগ্রামে যান, ফেসবুকে যান, বিহেন্সে যান, রিভলে যান, প্রত্যেকটা জায়গায় যান, যে এই ছবিটা হচ্ছে, এটা হচ্ছে আমার ব্র্যান্ড ভ্যালু, এটা আমার ব্র্যান্ড ফেস। যে আমি ক্লায়েন্টের কাছে আমি এটা দিয়ে সবচাইতে বেশি যাই। যেমন আমি যদি গুগলেও সার্চ দিই, যে আমি যদি আমার কিওয়ার্ড লিখে সার্চ দিই যে শরীফ লোগো হার্ট, আমি দেখলাম যে গুগলে দেখবো যে আমার ছবি দেখায় কিনা। দেখলাম যে গুগলে ওই সেম আমার এই ছবিটা দেখাইতেছে। এখানে তো গুগল, আমার তো প্রোফাইলে হাজার হাজার ছবি ছিল, কিন্তু ওইসব ছবি না দেখে কেন, জাস্ট এই ছবিটাই দেখাইতেছে, কারণ আমি এটা দিয়ে ব্র্যান্ডিং করছি। যেমন আমার যদি প্রত্যেকটা পোস্ট দেখেন, পোস্টে দেখবেন যে আমার যে নাম ইয়াটা আছে, সাথে আমার এই যে ফেস ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু, আমি ইচ্ছা করলে এখানে আমার শরীফ লোগো হার্ট দিয়ে আমি নিজে একটা লোগো বানাইতে পারতাম, কিন্তু আমি ওই লোগোটা না বানাই, আমি আমার ফেসটা ব্যবহার করছি। কেন করছি? যাতে ক্লায়েন্ট ট্রাস্ট করে, কারণ ক্লায়েন্ট ওই লোগোর চেয়ে আমাদের গ্রাফিক ডিজাইনদের ক্ষেত্রে ফেস জিনিসটা সবসাইতে ট্রাস্ট করে। যেমন আমি এটা উদাহরণ দিয়ে যেমন বুঝলাম যে ওনারা এক একটা ব্র্যান্ড, যে ওনারা ওনাদের ফেসবুকটা করে। তো সেমভাবে আমরা অনেকে কী করি, যে হয়তো আমরা লোগো দিয়ে আমাদের ব্র্যান্ডিংটা করতে পারি, অথবা আমাদের ফেস দিয়ে আমাদের ব্র্যান্ডিংটা করতে পারি। এটাকে বলা হয় পার্সোনাল ব্র্যান্ডিং। যেমন আমি যদি এখানে শরীফ লোগো হার্ট লিখছি, আমি যদি এখানে শরীফুল ইসলাম লিখি, তাহলে দেখবো যে ক্রিকেটার শরীফুল ইসলামকে দেখাইতেছে। এই যে যেমন এই যে ক্রিকেটার শরীফুল ইসলামকে দেখাইতেছে, কিন্তু আমি যদি শরীফুল ইসলাম ব্র্যান্ড আইডেন্টিটি লিখে সার্চ দিই বা ব্র্যান্ড ডিজাইন লিখে সার্চ দিই, তাহলে দেখবো যে সেম আমাকে দেখাইতেছে। এরকম নির্দিষ্ট কিছু কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে, যে যাতে ক্লায়েন্ট আমাদের খুঁজে পায়। কারণ আমরা অনেক ভালো কাজ করি, অনেক কিছু করি, কিন্তু ক্লায়েন্টে যদি আমার মার্কেটিংয়ের মাধ্যমে যদি ক্লায়েন্টে যদি আমাকে খুঁজে না পায়, তাহলে আপনারা অর্ডার দিবে কীভাবে? যেমন এই যে আমার ভিএন্সের পোর্টফোলিও, ভিএন্স দেখাইতেছে, ড্রিবল দেখাইতেছে, লিঙ্কডিন দেখাইতেছে, এরকমই যে ইনস্টাগ্রাম দেখাইতেছে, মানে আমার যা যা আছে আমি সবগুলোতে শেয়ার করি। তো ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে মূল মন্ত্র হচ্ছে কি, যে আমরা যত কাজ করব, কাজগুলো আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা শেয়ার করবো। যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, যা যা আছে সব জায়গায় আমাদের শুধু শেয়ার করলে হবে না, আমরা রিসার্চ করব, রিসার্চ করে কিওয়ার্ড রিসার্চ করে তারপরে আমরা আপলোড দিব। যেমন আমি এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাই আমরা তো কাজ করলাম, সব কিছু শেয়ার করলাম, আমরা ক্লায়েন্ট পাবো কীভাবে? কারণ ক্লায়েন্ট তো ধরেন যে বেশিরভাগ মানুষ দেখছি আমরা ফ্রিল্যান্সিং বললে বেশিরভাগে ফাইবারে কাজ করে, আপওয়ার্কে কাজ করে, ফাইবারে গিগ দেয়, আপওয়ার্কে করে, তারপর freelancer.com-এ কন্টেস্ট করে, 99 ডিজাইনে কন্টেস্ট করে। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে ওইখানে ওই মার্কেট প্লেসে কাজ করতে গেলে অনেক রিস্কের উপর থাকতে হয়। যে আসলে আমার নিজের অনেক আইডি ব্যান্ড, আমার একটা আইডি ব্যান্ড হয়ে গেছে, যে 2019 সালের ফাইবার আইডি আমি কাজ করছিলাম ওইখানে, ওইটা ব্যান্ড হয়ে গেছে, আমার ইয়ানা শেষ, রুজি রোজগার ইয়ানা শেষ, ক্লায়েন্ট শেষ। আমি এরকমই দেখছি যারা টপ রেটেড বা এরকম লেভেল 2 সেলার, তাদের আইডিও ব্যান্ড হয়েছে, তাদের ইনকাম ওইখানে থাইমা গেছে। আবার এমনকি যদি আমরা মার্কেট প্লেসে কাজ করি, 20% দিয়ে দিতে হয় মার্কেট প্লেসকে। যেমন আমি যদি 10,000 টাকার কাজ করি, 2,000 টাকা মার্কেট প্লেসকে দিয়ে দিতে হয়। সেই টাকা আবার পিওনিয়ারে আনতে, ওইখানে আবার চার্জ কাটে, পিওনিয়ার থেকে আবার বিকাশে বা ব্যাংকে আনতে, ওইখানে আবার চার্জ কাটে। তো চার্জ কাটতে কাটতে দেখা যায় যে ধরেন আপনি একটা $25 কাজ পাইলেন, 2,500 টাকার কাজ, ওই কাটতে কাটতে দেখা যায় যে দিন শেষে আপনি 1,700 টাকার মতো পান, উদাহরণ হিসেবে বলতেছি। তাহলে মার্কেট প্লেস আবার রিস্ক হলো কি, যে মার্কেট প্লেসে আমরা আইডি ব্র্যান্ড হইলে আমরা শেষ, যে আমসালা যা আছে সব হারাইতে হবে আমাদের। কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যে জিনিসটা, এখানে কিছু সমস্যা নাই। এখানে যদি আপনি যত ডিল করবেন ততই পাবেন, আর এখানে কোনো হারিয়ে যাওয়ারও কোনো সমস্যা নাই, ব্র্যান্ড হওয়ারও কোনো রিস্ক নাই। আচ্ছা, আমি তাহলে একটা লাইভ আমার ক্লায়েন্টের সাথে আমি কিভাবে কথা বলি, যে আসলে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই ক্লায়েন্ট আইসে আপনাকে প্রথমে কি মেসেজ করে, তারপর আপনি কি কথা বলেন, কিভাবে টাকা নেন, কিভাবে কাজ করেন, কিভাবে ডেলিভারি দেন, এগুলো যখন লাইভ দেখবেন তখন ইনশাল্লাহ অটোমেটিক আপনাদের ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেমন আমি যদি একটা ক্লায়েন্টের আমি একটা যদি দেখাই, যেমন এই যে এই ভাইটা, উনি আমাকে কয়েকদিন আগে নক দিয়েছিলেন, কত জুনের 17 তারিখে, যে নক দিয়েছেন যে আসসালামু আলাইকুম। তো আমি সালামের উত্তর দিলাম যে ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা জিনিস হইলো কি, যে আপনাকে এমনভাবে কথা বলতে হবে যাতে মনে হচ্ছে আপনি ওনাকে অনেক দিন ধরে চিনেন, কিন্তু আমি জীবনের প্রথম ওনার সাথে কথা বলতেছি, কিন্তু আমি নেক্সট মেসেজটা কী দিলাম, যে কেমন আছেন রাসেল ভাই, মনে হয় যেন আমি ওনাকে অনেক দিন ধরে চিনি।
এভাবে আসলে ক্লায়েন্টের সাথে বন্ডিংটা করতে হবে, যে মনে হয় আমি আগে কিন্তু ক্লায়েন্টের রিসার্চ করে ফেলছি, যে আমাকে যখন মেসেজ দিছে তখন আমি ওনাদের আইডি চেক করলাম, দেখলাম যে উনি নিজেও একজন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, এবং উনি ইয়া থেকে এই ক্রিয়েটিভ আইডি থেকে উনি কোর্স করছেন, উনিও একজন ভালো ডিজাইনার। তো উনি আমাকে মেসেজ দিচ্ছেন, আমি ভাবছি হয়তো আমার বেশিরভাগই মেসেজ দেয় মক আপের জন্য, বা বিভিন্ন ফাইল আছে, প্রিমিয়াম ফাইলের জন্য নক দেয়। তো আমি যখন ওনার একটু ডিটেলসগুলো দেখলাম, ভাবলাম যে উনিও ডিজাইনার, হয়তো উনি ইয়া নেবেন, আমার থেকে কোনো কিছু একটা ফাইল নেবেন মেবি। পরে বললো যে আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? তো আমি বলছি যে জি আলহামদুলিল্লাহ ভালো। তখন উনি বললেন যে ভাই, আমার একটা লোগো লাগবে আমার বিজনেসের জন্য। তখন আমি একটু অবাক হচ্ছি, আমি হাই, উনি নিজেই ডিজাইনার, তাও ক্রিয়েটিভিটির মতো একটা ভালো প্রতিষ্ঠান থেকে উনি ট্রেনিং নিয়ে আসছেন, এখন উনি যে আমাকে বলতেছেন যে ভাই আমার একটা লোগো লাগবে আমার বিজনেসের জন্য। পরে আমি আর কি, আমি ঠিক আছে ভাই ডিটেলস বলেন। আমি বলছি যে কল দেওয়া যাবে। আর উনি ওনার ইয়াটার নাম বলছিলেন, জায়ান স্টুডেন্ট কালার ল্যাব, এটা কিন্তু আমি একটা ক্লাসে দেখাইছিলাম মেবি। তখন উনি ওনার ইয়ার নাম বললো যে আমার এই নামে আমার বিজনেসটা রান করতে চাইতেছি, এরকম একটা ইউনিক লোগো লাগবে। তখন আমি বলছিলাম যে কল দেওয়া যাবে। পর আমি 11 মিনিট কথা বললাম। এই যে 11 মিনিট কথা বললাম, কি বললাম, 11 মিনিটে ওনার খোঁজখবর নিলাম, দেখলাম যে উনি আমাদের চাঁদপুরের, দেখলাম যে উনিও ঢাকা থাকে, আমিও ঢাকা থাকি, মানে একটা মিল হয়ে গেছে, সুন্দর কথার মধ্যে একটা বন্ডিং রিলেশনশিপ হয়ে গেছে। তারপর আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই, আপনি নিজেই তো ডিজাইনার, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন, বা আপনি আমাকে পাইছেন কীভাবে? তো উনি বলছেন যে আমি আপনার কাজগুলো দেখছি, আপনার কাজগুলো অনেক ভালো লাগছে, আর আমি চাইতেছি যেহেতু নতুন বিজনেস স্টার্ট করব, চাইতেছি যে ভালো কোনো ডিজাইনারে আমার কাজটা করুক। তো আমাকে বলছে যে আমি দেখছি যে আপনি অনেক ভালো কাজ করেন, আমি দেখলাম যে অনেকগুলো কন্টেস্ট দিচ্ছেন, আপনার কাজ ভালো লাগছে, এই কারণে আপনাকে হায়ার করতেছি। তারপরে এখানে আমি ওনার যেই বাজেট, ওই বাজেট জানার জন্য আমি এখানে একটা কৌশল খাটাইছি। আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে, আপনি তো দিতেছেন, আপনার এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী? আমি সবসময় বলি যে যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন বলবেন যে তার বিজনেসের লোগোর ব্যাপারে, যে আয়ান স্টুডিও কালার ল্যাব ওনার এটার নাম। তো আমি বললাম যে আপনাদের কাজ কি, আপনারা কি কাজ করেন, আপনাদের অফিস আছে কি না, বা আপনাদের এমপ্লয়ি কতজন, আপনাদের মিশন কি, আপনারা ভবিষ্যতে কি করতে চান, ভিশন কি, যখন ইত্যাদি নিয়ে ডিটেলস আলোচনা করলাম, তখন দেখলাম যে ওনারে আসলে ঢাকাতে একটা দোকান দিতেছে, এই যে ওনারা মনে হয় নতুন বিজনেসও শুরু করছে। এই যে আমি যদি দেখাই, ওনারা স্টুডিও কালার ল্যাব। তো এখন ওনারা যে স্টুডিও রিলেটেড যত রকমের কাজ আছে, ফটো এডিটিং বলেন বা ফটো প্রিন্ট বলেন, ইত্যাদি ধরনের কাজ করে থাকে। তো আমি যখন ইত্যাদি এগুলো নিয়ে ওনার সাথে কথা বললাম, রিসার্চ করার পরে তারপর পেমেন্টের ইস্যুটা আসলো। তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই, আপনার চার্জ কত, যে আপনি পার লোগো কত টাকা চার্জ রাখেন? তো এখানে আছে মূলত ট্রিক্স। ক্লায়েন্ট আইসে আপনাকে বলবে যে ভাই আপনি কত টাকা চার্জ করেন, এখানে আপনি উল্টা আরও ওনাকে প্রশ্ন করুন যে ভাই আপনার বাজেট কত ইয়ার জন্য, লোগোর জন্য। উনি বলবেন যে আমার বাজেট শুনে লাভ নাই, যে আপনার চার্জ কত সেটা বলেন, সমস্যা নাই। তখন আপনি কি করবেন, যে আমি প্রজেক্ট প্রপোজালের মধ্যে আমি একটা বইলা দিছিলাম, আমি যদি একটু দেখাই প্রজেক্ট প্রপোজালটা। এই যে আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করব তখন আমরা এই জিনিসটা ইউজ করব, যে প্রজেক্ট প্রপোজালটা দিয়ে দিলে হয় কি, যে ক্লায়েন্ট আমার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণাটা পাওয়া যায়। তো আমরা এখানে কি করব, যে প্রজেক্ট প্রপোজালের এখানে যে ফর কোম্পানি নেম, আমরা এখানে আয়ান স্টুডিও, মানে যে ক্লায়েন্টই আসে ওই ক্লায়েন্টের কোম্পানির নামটা লিখবো, আর অ্যাজ রিকোয়েস্টেড বাই যে ক্লায়েন্টের যে নামটা আছে ওই নামটা লিখবো। তারপর কন্টেন্টসে আমিও ক্লায়েন্টকে বলতেছি যে প্রথমে 4 নাম্বার পৃষ্ঠা আছে আমার ইন্ট্রো, তারপরে অ্যাবাউট মি, মাই প্রসেস, আমি কীভাবে কাজ করি, ইনভেস্টমেন্ট মানে আপনার কত টাকা খরচ হতে পারে, তারপর টাইম লাইন, ওয়াই মি, কেন অন্যদের রাইখে আমার কাছে আসছেন, পোর্টফোলিও, তারপর আমরা প্রজেক্টটা স্টার্ট করব। তো প্রথমে আমি বললাম যে নাইস টু মিট ইউ, ক্লায়েন্টকে এটা বললাম। তারপর আমার ইন্ট্রোটা দিয়ে দিলাম যে ডিয়ার ক্লায়েন্ট নেম, এখানে ক্লায়েন্টের যে নামটা আছে, যেমন এই যে এমডি রাসেল মিয়া, আমি যে ক্লায়েন্টের ইয়েটা দেখাইতেছি, তো ওনার নামটা লিখবো।
তারপর যে বলবো যে থ্যাংক ইউ ফর গিভিং মি অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইউ টু হেল্প ডিজাইন ইউর লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। তো এইভাবে আমরা বলবো যে আপনাকে ধন্যবাদ আমাদেরকে কাজ দেওয়ার জন্য। আর আপনি এই প্লিজ এই প্রজেক্ট প্রপোজালটা দেখেন। এখানে দেখলে কি হবে, আপনি আপনার পূর্ণাঙ্গ ধারণাটা পেয়ে যাবেন যে আমি কি কি কাজ করি, আমার ক্যাপাবিলিটি কেমন, টাইমলাইন, তারপর আপনার কত টাকা খরচ হতে পারে ইত্যাদি এখানে দেওয়া আছে। তারপরে অ্যাবাউট মি, তো আমি এখানে বললাম যে আমি ব্র্যান্ড কনসালটেন্ট অ্যান্ড ব্র্যান্ড ডিজাইনার, মানে আমার সম্পর্কে যা আছে এগুলো বলে দিলাম। তারপর মাই প্রসেস, এটা হচ্ছে মেন। ক্লায়েন্ট যখন জানবে যে আসলে আপনি কীভাবে কাজ করেন, যে মাই প্রসেস কোন প্রসেসে কাজ করেন, তো আমি বললাম যে প্রথমে আমি ডিসকভারি করি, যে ফার্স্ট আই লার্ন অ্যাবাউট ইউর ভিশন ফর দিস প্রজেক্ট। ওই যে বললাম যে আমি ক্লায়েন্ট যখন আমাকে কল দিছিল, যে 11 মিনিট কথা বলছি, এই 11 মিনিট আমি তাদেরকে জিজ্ঞেস করছি কি যে ভাই আপনার মিশন কি, ভিশন কি, আপনারা এখন কি করতেছেন, ভবিষ্যতে কি করবেন। তারপরে সেকেন্ড কি করছি যে রিসার্চ। সেকেন্ড আই ফার্দার অ্যানালাইজ কম্পিটিটরস অ্যান্ড গ্যাদার ইনসাইট। এখন যায় ওনার তো হচ্ছে কালার স্টুডিও কালার ল্যাব, আমি এ রিলেটেড দেশি বিদেশি যত রকমের প্রতিষ্ঠান আছে ওনাদের লোগোগুলো আমি করছি, রিসার্চ করছি যে তারা কী ধরনের কালার ইউজ করছে, কী ফন্ট ইউজ করছে, কীভাবে কী আইকন ইউজ করছে ইত্যাদি সব কিছু ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করার পরে তারপরে ডিজাইন, যে নেক্সট আই ডিজাইন 3 ডিফারেন্ট কনসেপ্ট অফ লোগো, যে আমি ডিজাইনের 3টা লোগো কনসেপ্ট বানাবো, আপনাকে লোগোর 3টা ডিফারেন্ট কনসেপ্ট দেখাবো। এবার আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা করতে পারেন, সমস্যা নাই। দেন হচ্ছে প্রেজেন্টেশন, যে দেন আই প্রিপেয়ার এ বিউটিফুল প্রেজেন্টেশন অ্যান্ড অর মেক রিভিশন। যে প্রেজেন্টেশনের মধ্যে যে আমরা যখন 3টা প্রজেক্ট বানাবো, যে 3টা কনসেপ্ট বানাবো লোগোর, তারপরে একটা এমনভাবে প্রেজেন্টেশন দিব যাতে ক্লায়েন্টের চোখে লেগে থাকে যে অন্যান্যদের চেয়ে সবার চেয়ে আলাদা এবং প্রিমিয়াম লেভেল প্রেজেন্টেশন। দেন যখন ক্লায়েন্ট আমাদের ডিজাইনটা করবে, ফাইনাল করবে, তখন আমরা জাস্ট ডেলিভারি দিয়ে দিব। যেমন প্রসেসটা এরকম, প্রথমে আমরা আপনার সম্পর্কে জানবো, তারপর আপনার যারা কম্পিটিটর আছে তাদের সম্পর্কে রিসার্চ করব, তারপর আমরা নিজেরা কাজ করব, তারপর আপনাকে প্রেজেন্টেশন দিব। আপনার পছন্দ হইলে, যদি পছন্দ না হয় তাহলে এই যে রিভিশনের অপশন আছে, যে আপনার পছন্দ না হওয়া পর্যন্ত বারবার রিভিশন দেওয়া যাবে, সমস্যা নাই। যখন পছন্দ করবে তখন আমরা ডেলিভারি দিয়ে দেবো। এটা হচ্ছে মাই প্রসেস। তারপরে হাউ মাচ ডাজ ইট কস্ট, যে আসলে আপনি যে আমার কাছে কাজ করাইতে আসছেন বা আপনার কত টাকা খরচ হইতে পারে, তখন এই যে আমি ওনাকে একটা ধারণা দিয়ে দিলাম। যদি আমার বেসিক প্যাকেজ নেন 5,000 টাকা, প্লাস প্যাকেজ 7,000 টাকা, আর প্রো প্যাকেজ 10,000 টাকা, এবং প্রত্যেকটা প্যাকেজে কি কি পাবেন এগুলো জাস্ট এগুলো ডিটেলস বলে দিছি। তারপরে হাউ লং ইট টেক্স, মানে ওনার কতদিন সময় লাগবে আমার এই প্রজেক্টটা করতে। তারপর বললাম যে যদি বেসিক প্যাকেজ নেন 3 দিন, প্লাস প্যাকেজ 5 দিন, প্রো প্যাকেজ 7 দিন। তারপর হোয়াই মি, কেন অন্যদের ছেড়ে আমার কাছে আসছেন কাজের জন্য, কারণ আমি ছাড়া হাজার হাজার অনেক ভালো ভালো ডিজাইনার আছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, তো ওনাদের ছেড়ে কেন আমার থেকে নেবেন। যে হোয়াই মি, রিজনসগুলো আমি বলে দিছি, যে ইউ উইল ডাইরেক্টলি ওয়ার্ক উইথ মি অ্যান্ড অনলি মি অ্যান্ড লাইফ টাইম কনসালটেন্ট সাপোর্ট, ইউ ওন্ট বি শাফল অফ টু সাবকন্ট্রাক্টরস। কারণ আমরা অনেকে জানি যে আমরা কী করি, যে ক্লায়েন্ট থেকে প্রজেক্ট আই না অন্যদেরকে প্রজেক্ট দিয়ে দিই, যে ওনাদেরকে 50% প্রজেক্ট দিয়ে দিই, যে ওনার থেকে কাজ করে নিয়ে আবার ক্লায়েন্টকে দিয়ে দিই। যেখানে আমি বললাম যে আমি কাউকে কাজ জেনে এটা আপনি অনলি আমার সাথে কাজ করবেন না, যে আমি রিসার্চ করি, আমি কাজ করি, সব কিছু আমার সাথে। তারপরে সিম্পল টার্মস, যে 50% আপফ্রন্ট অ্যান্ড 50% আপন ডেলিভারি, যে আমরা যখন প্রজেক্টটা শুরু করবো আপনাকে 50% অ্যাডভান্স করতে হবে, আর বাকি 50% যখন কাজ ডেলিভারি দিব ও ডেলিভারির আগে আপনি বাকি পরিশোধ করে দেবেন। তা আই হ্যাভ হেল্পড মেনি কোম্পানি লোগো ডিজাইন অ্যান্ড রিডিজাইন দেয়ার ব্র্যান্ডস, যে আমি এ পর্যন্ত প্রায় 100+ কোম্পানির কাজ করছি, তাদের নতুন লোগো বানিয়ে দিছে, এবং তাদের পুরাতন এমন অনেকে আছে তাদের পুরাতন লোগো আপডেট করতে চাইছে, মডার্ন করতে চাইছে, ওগুলো আবার রিডিজাইন করে দিছে। লাস্টে আমি এটাও বলে দিছি যে আই স্পেশালাইজ ইন ব্র্যান্ডিং, লোগো অ্যান্ড টপ নোটস ব্র্যান্ড প্রেজেন্টেশন অ্যান্ড ব্র্যান্ড গাইডলাইন। তো আমি যখন এইগুলো বললাম, উনি অলরেডি কিন্তু আমার কাজ দেখে আমার কাছে আসছে, যে আমার বিভিন্ন পোর্টফোলিও, বিহেন্স, ড্রিবল, ফেসবুকের বা লিঙ্কডিনের যত যখন কাজ আছে এগুলো উনি আগে দেখছে, দেখার পরে ভালো লাগার পরে না আমাকে নক দিছে, নক দেওয়ার পরে তারপর আমি ওনাকে এগুলো বলে দিছি, যে আবার মনে করাই দিতেছি। তারপর আবার রিসেন্ট ওয়ার্ক, উনি কিন্তু অলরেডি আমার কাজ দেখে আসছেন, তবুও আমি ওনাকে আবার কাজগুলো দেখাইলাম যে আমি এগুলো কাজ করছি, যেখানে পোর্টফোলিও। লাস্টে যে থ্যাঙ্কস ফর সি দিস প্রজেক্ট প্রপোজাল, নাও লেটস স্টার্ট ইউর প্রজেক্ট উইথ আস। তো আমি এখানে লাস্টে আবার আমার ইন্ট্রোটা দিয়ে দিছি, যাতে ওনার মনে থাকে বারবার যে উনি কার কাছ থেকে কাজ নিছে, এবং সাথে আমি কন্ট্যাক্ট যে ডিটেলসগুলো আছে এগুলো দিয়ে রাখছি, কারণ অনেক সময় ক্লায়েন্ট ভুলে যায়, যে পরে কোনো কাজ লাগলে অনেক সময় কন্ট্যাক্ট নাম্বার হারিয়ে ফেলে ভুলে যায়, এই জন্য আমি আবার দিয়ে রাখছি। আচ্ছা, যখন আমি ওনার সাথে কথা বলতেছিলাম, যে 11 মিনিট কথা বলছি, তারপর পেমেন্ট ইস্যু যখন আসলো,
তখন আমি পেমেন্টের ইস্যু, উনি বলছেন যে আমার পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই। পরে 7,000 টাকা ডিল হয়েছিল ওনার সাথে, যে ওনার লোগোর জন্য 7,000 টাকা ডিল হয়েছিল। পরে আমি আমার নাম্বার দিছি যে বিকাশের নগদ পার্সোনাল, যখন নাম্বার দিছি তখন উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছিল, এবং হোয়াটসঅ্যাপে নক দেওয়া, এটা কিন্তু কত তারিখ ছিল, এই যে 17 তারিখ, যে জুন মাসের 17 তারিখে উনি আমাকে নক দিছিল ফেসবুকে। এই জুন মাসের 17 তারিখে উনি আমাকে পেমেন্টটা করে দিছে, বলছে যে সালাম দিচ্ছে, আমি ওয়ালাইকুম আসসালাম, তারপরে যে উনি আমাকে ফুল পেমেন্টে অ্যাডভান্স করে দিছে। যে 7,000 টাকা কন্ট্রাক্ট হয়েছিল উনি আমাকে ফুল পেমেন্ট আগে ভাগে অ্যাডভান্স করে দিছে। তারপর যে আলহামদুলিল্লাহ পেমেন্ট রিসিভ, এই যে এখানে আমি একটা কথা মাইরে দিছি এখানে, যে ইনশাল্লাহ কাজ পছন্দ হলে ডেলিভারির টাইমে যদি আরও কিছু টিপস বা হাদিয়াত দেন সেটা আপনার ইচ্ছা। তারপর বলছি যে আমি 30 তারিখ পর্যন্ত সময় নিছি, যে ইনশাল্লাহ আপনাকে 3টা ডিফারেন্ট লোগো কনসেপ্ট মেক করবো, দেখাবো যে 1 তারিখের আগে, 17 তারিখে কথা বলছি যে 1 তারিখের আগে 30 তারিখ পর্যন্ত সময় নিছি, বলছি এই সময় আপনাকে দিব। পরে বলতে স্যার ঠিক আছে আপনি কাজ করেন, সমস্যা নাই। আমি এটুকু ক্লায়েন্টকে আপনি বুঝিয়ে বলবেন যে ক্লায়েন্ট যদি আপনার কাছে কাজ চায়, আপনি যদি বলেন যে আমি 2 ঘন্টার লোগো বানাইয়া দিব বা একদিনে লোগো বানিয়ে দিব, তাহলে ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে না। কারণ একদিনে আপনি কতটুকু বা রিসার্চ করবেন আর কতটুকু বা আপনি ওনাকে প্রোভাইড করতে পারবেন। এই জন্য আমি সময় নিয়েছিলাম প্রায় 13 থেকে 14 দিন, যে আমি বলছি যে ভাই আপনি ইচ্ছা করলে আমাকে যদি আপনার আর্জেন্ট হয় আমি 2 দিন আপনাকে লোগো বানিয়ে দিতে পারবো, কিন্তু আপনি আসলে প্রপার লোগোটা পাবেন না, কারণ আমি অত রিসার্চও করতে পারবো না। কিন্তু যদি আমাকে সময় দেন তাহলে আমি সময় এরকম রিসার্চ করে আপনাকে ভালো কিছু উপহার দিতে পারবো। উনি বলছেন যে আমার কোনো আর্জেন্ট কাজ নাই, আমার 30 তারিখের ভিতরে হলে চলবে, সমস্যা নেই। পরে বললাম যে ওকে ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট এফোর্টস ইন দিস লোগো। 17 তারিখের কথা ছিল, তারপরে 23 তারিখে উনি আবার আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই কী অবস্থা। প্রায় কতদিন পরে, 6 দিন পরে উনি এক সপ্তাহ পরে আবার উনি আমাকে মেসেজ দিয়েছেন ভাই কাজের কী অবস্থা। পরে আমি তখন বলছি যে ভাই রিসার্চের কাজ রানিং, ইনশাল্লাহ 30 তারিখের আগে 3টা কনসেপ্ট আপনাকে দেখানো হবে। পরে উনি আর কিছু বলে নাই, 24 তারিখের কাহিনি গেছে। তারপর 28 তারিখে আমি নিজে মেসেজ দিয়েছি যে আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষ পর্যায়ে, শেষ হলে ইনশাল্লাহ সেন্ড করবো। তো এইভাবে আমরা আপডেট দিয়ে রাখবো ক্লায়েন্টকে, যে কাজ কতটুকু হয়েছে না হয়েছে ইত্যাদি। যখন আপডেট দিব বা কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করছি ইত্যাদি, ওই যখন উনি ফোন দিবে বা কথা বলবেন তখন উনি বুঝবেন যে না আসলে আপনি কষ্ট করতেছেন, কাজ করতেছেন। পর 29 তারিখে আমি আবার সালাম দিলাম, যে আমি বলছি 30 তারিখের ভিতরে দেখাবো। তো 29 তারিখে আমি প্রজেক্টটা রেডি করে, প্রেজেন্টেশনটা রেডি করে আমি ওনাকে পাঠাইছি। তো উনি যখন এই লিঙ্কে ক্লিক করছে তখন এই যে আমি ওনাকে এই প্রেজেন্টেশনটা দেখাইছি, যে আয়ান স্টুডিও ব্র্যান্ড আইডেন্টি অ্যান্ড ব্র্যান্ড প্রেজেন্টেশন, যে আমি 3টা কনসেপ্ট বলছিলাম ওনাকে দেখাবো। তো যখন আমি ব্র্যান্ড প্রেজেন্টেশনটা করলাম যে কি ফর আয়ান স্টুডিও অ্যান্ড কালার ল্যাব, সাথে অ্যাজ রিকোয়েস্টেড বাই এমডি রাসেল মিয়া, এই সমস্ত জায়গায় ক্লায়েন্ট যখন ক্লায়েন্টের নিজের নাম দেখে তখন মনে করে না আসলেই ট্রাস্টেড, ইউনিক, মানে উনি নিজে একটু প্রাউড ফিল করে। তো এরকম যদি সম্ভব হয় ক্লায়েন্টের ছবিও লাগাই দিবেন, তাই কিন্তু ক্লায়েন্ট আর একটু প্রাউড ফিল করবো। তারপর আমি আমার ইন্ট্রো দিলাম যে এমডি রাসেল মিয়া, থ্যাংক ইউ ফর গিভিং আস অ্যান অপরচুনিটি টু মেক এ নিউ লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ফর আয়ান স্টুডিও অ্যান্ড কালার ল্যাব, আর হাবিজাবি যা আছে এগুলো বলে দিলাম যে আপনি কনসেপ্টগুলো দেখেন। পরে বললাম যে 3 ডিজাইন অপশন, যে আমরা 3টা কনসেপ্ট আপনাকে দেখাইতে চাইতেছি। যে ফার্স্ট কনসেপ্ট আমি এখানে 1 দিয়ে রাখছি, যে ডেসক্রিপশন, যে দ্য ফার্স্ট লোগো কনসেপ্ট ইজ বেসড অন সিম্পলিস্টিক ওয়ার্ডমার্ক উইথ ইউনিক টাইপোগ্রাফি ট্রিটমেন্ট দ্যাট মেক্স ইট অরিজিনাল অ্যান্ড মেমোরেবল। যে কী আছে কিওয়ার্ড, যে ক্লিন, মিনিমালিস্ট, কন্টেম্পোরারি, সিম্পল এবং ইউনিক। তো আমি প্রথম যে মেইন লোগো, এই যে মডার্ন, ক্রিয়েটিভ অ্যান্ড ইউনিক টাইপোগ্রাফি, এটা হচ্ছে আমার প্রথম কনসেপ্ট, যে আয়ান স্টুডিও অ্যান্ড কালার ল্যাব। আমি 3টা কনসেপ্ট বানাইছি, প্রথম কনসেপ্ট আমি প্রেজেন্টেশন দিতেছি ওনাকে। তো প্রথমে দেখালাম, তারপর যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে তার লোগোটা কেমন দেখা যাবে ওইটাও দেখাইলাম। তারপর কালার ব্যাকগ্রাউন্ডে কেমন দেখা যায়, হুডিতে তার লোগোটা কেমন দেখা যায়, স্কেচে কেমন দেখা যায়, টি শার্টে কেমন দেখা যায় ইত্যাদি। তখন ফার্স্ট কনসেপ্টে আমি নীল কালার দিয়ে দেখাইলাম সব কিছু। যখন সেকেন্ড কনসেপ্ট আসলো আমি অন্য একটা কালার দিলাম। দেখেন এতক্ষণ ছিলেন ব্লু, একরকম ভাইব ছিল, এখন অন্যরকম আরেকটা ভাইব চলে আসছে, ব্রাইট। তো সেকেন্ড কনসেপ্ট আবার সেম, যে দ্য সেকেন্ড লোগো কনসেপ্ট ইজ বেসড অন এ হোল্ড সেন্স সেরিফ কন্টেম্পোরারি ফন্ট উইথ এ ইউনিক টাইপোগ্রাফিক ট্রিটমেন্ট দ্যাট স্পেক্ট টু স্টুডিও সার্ভিসেস। তো ক্লায়েন্ট যখন এরকম রিয়েল ডেসক্রিপশন দেখবে ক্লায়েন্ট মনে করবে না যে আপনি আসলেই রিসার্চ করছেন, রিসার্চ করে কাজ করছেন। এখানে অনেকে কী করে যে লরে মাই পিসে আম বা হাবি যাবে এমনি এরকম একটা লেখা দেয়, টেক্সট লেখা দেয়, কিন্তু না, আমরা রিসার্চ করবো, রিসার্চ করে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো কিওয়ার্ডস কি দিলাম, যে মিনিমাল, অরিজিনাল, ফ্লেক্সিবল, মিনিংফুল এবং ইউনিক। তো এটা হচ্ছে আমার সেকেন্ড কনসেপ্ট।
সেকেন্ড কনসেপ্টে আমি দেখাইলাম যে এই যে আপনার লোগো আয়ান স্টুডিয়ান্ট কালার ল্যাব। তো সেমভাবে আবার হুডিতে বা অন্যান্য ইয়াতে মকআপে দেখাইলাম যে আপনার লোগোটা কেমন দেখা যাইতেছে। তারপর থার্ড কনসেপ্ট আমি অন্য একটা কালার নিলাম, যে থার্ড কনসেপ্টে যাতে ওনার কম্পারিজনটা উনি বুঝতে পারে যে আসলে তিন রকম দিছি। যেমন এটা হচ্ছে আমার 3 নাম্বার কনসেপ্ট, যে আয়ান স্টুডিয়ান্ট কালার ল্যাব। তো এবার সেম আবার যখন দেখাইলাম, তারপর আমি এখানে একটা কম্পারিজনটা নিয়ে আসলাম যে আপনি আসলে এক পৃষ্ঠায় তিনটাই দেখেন, তিনটার মধ্যে আপনার কোনটা পছন্দ হয়। কম্পারিজনটা দেখেন যে এটা ফার্স্ট কনসেপ্ট, সেকেন্ড কনসেপ্ট, থার্ড কনসেপ্ট। তিনি তিনটা কনসেপ্ট যখন এক পৃষ্ঠায় দেখছেন, অলরেডি ওনার মাথায় আই ক্যাচিং হয়েছে যে না আসলে ওনার এখন চুজ করতে সুবিধা হইব যে কোনটা থেকে কোনটা বেশি ভালো। এখন আপনারা যারা আছেন এখানে, আপনারা বলেন তো আপনার কোন কনসেপ্টটা বেশি সুন্দর হয়েছে। আপনি আপনি যদি ক্লায়েন্ট হইতেন আপনি কোনটা বেশি চুজ করতেন? আমার লাস্ট তিন একটা ভালো লাগছে। 3 নাম্বারটা। 2 নাম্বারটা। সাবরিনা আপু 3 নাম্বার, আলফাজ ভাই 2 নাম্বার, সামাদ ভাই শুনতে পাচ্ছেন? এই আপনি আপনি ক্লায়েন্ট হইলে আপনি কয় নাম্বারটা চুজ করতেন? 1 নাম্বারটা। 1 নাম্বার। আর আফিয়া আপু বা সালমা আপু আপনারা? 2 নাম্বার। 2 নাম্বার। তো বেশিরভাগই দেখলাম যে 2 নাম্বার। তো আমরা দেখি যে আসলে আমার ক্লায়েন্ট কোনটা আসলে করছিল। তো লাস্টে কম্পারিজনটা দেখাইলাম, তারপরে বললাম যে থ্যাঙ্কস ফর ভিজিট দিস প্রজেক্ট। তারপর আমি আবার ইন্ট্রোটা দিয়ে দিলাম। আর এখানে একটা হচ্ছে কি, যখন আপনি এভাবে বিহেন্সে প্রজেক্ট আপলোড দিবেন তখন দেখবেন যে এরকম অনেকে দিবে যে কমেন্ট করে যে স্লিক ফ্রেন্ড, আই অ্যাপ্রুভ দ্য ইউজ অফ শেপ অ্যান্ড ফোল্ড, গ্রেট ওয়ার্ক, ক্রিয়েটিভ ওয়ার্ক, সবাই যে ওয়ান্ডারফুল প্রজেক্ট, ফেবুলাস ওয়ার্ক, ব্রিলিয়ান্ট ডিজাইন। যখন ক্লায়েন্ট এইসব কমেন্টগুলো দেখবে তখন ক্লায়েন্ট বলবে যে না আসলে আপনি ভালো কাজ করতেছেন। এগুলো কিন্তু এই যে আপনারাই আমারে কমেন্ট করছিলেন, যে আমি আপনাদের প্রজেক্টে মাঝে মধ্যে যাই কমেন্ট করি, আপনারা আমাকে কমেন্ট করেন যে গ্রেট ওয়ার্ক, নাইস জব, আউটস্ট্যান্ডিং অ্যাজ অলওয়েজ ইত্যাদি। তো ক্লায়েন্ট যখন এরকম আমার প্রজেক্টে নিয়েছে এরকম যখন মেসেজ দেখবে, ক্লায়েন্ট অলরেডি বুঝবে যে না আসলেই অনেক ভালো কাজ হইতেছে, অনেক ভালো কাজ করতেছে। আরে আমার তো গ্রুপ থেকে বের করে দিছে, এখন আমি কি করব? আবার জয়েন করেন, সমস্যা নাই। ওই তামিম ভাইয়ের সাথে কথা বলে গালাবো তো। আপনি যদি রেগুলার কাজ না করেন আপনার তো বাইট করে দিবে। আচ্ছা আমরা ক্লায়েন্টকে কি দিলাম, প্রজেক্ট দেখাইলাম, যে ক্লায়েন্টের সাথে মিটিং করার পরে ক্লায়েন্টের 3টা প্রজেক্ট দেখাইলাম 30 তারিখের ভিতরে। সবাই কেউ চুজ করছে 1 নাম্বার, কেউ চুজ করছে 3 নাম্বার, বেশিরভাগই 2 নাম্বার। দেখি যে ক্লায়েন্ট কয় নাম্বার চুজ করছে। তো যখন আমি ক্লায়েন্টকে আমার এটা দিলাম, যে আমি ক্লায়েন্টকে যে কোন কনসেপ্টটা চুজ করবেন যে কাইন্ডলি আমাদের জানায়েন ভাই, যে যেটা চুজ করবেন সেটার সকল অরিজিনাল ভেক্টর অ্যান্ড সোর্স ফাইল ডেলিভারি করা হবে ইনশাল্লাহ। তো উনি বলছে যে আমি একটু দেখি। তো উনি আমি যে ধৈর্য ধরে আস্তে আস্তে দেখেন, কালার বা যদি কিছু চেঞ্জ করা লাগে তাহলে অবশ্যই জানাবেন। তো বলছে যে ওকে ভাই, উনি দেখছে। তারপর আমি আবার দিছি যে ফর বেটার ভিউ সি দ্যাট, যে আমি আবার যতগুলো মকআপ করছিলাম এই মকআপগুলো আবার ওনাকে দিয়ে দিছি যাতে উনি আর একটু ভালোভাবে দেখে। তো জাস্ট দিলাম, পরে উনি এই যে 2 নাম্বার চুজ করছে। তার মানে কি 2 নাম্বারে বেশি, আমি দেখলাম যে আপনাদের মধ্যে 2 নাম্বারে বেশি চুজ করছেন, ক্লায়েন্টও 2 নাম্বারে চুজ করছে, তার মানে 2 নাম্বারটাই জিতছে। যাক, তো উনি বললেন যে ভাই আমার এই কনসেপ্টটা পছন্দ হয়েছে, আপনি কাইন্ডলি অন্য কালার দিয়ে একটু এই কনসেপ্টটা একটু দেখান। পরে আমি অন্য আরও 3টা কালার দিয়ে ওনাকে দেখালাম যে কোন কালারে কেমন দেখা যাইতেছে। পরে উনি বলতেছেন যে ভাই ঠিক আছে, আপনার এই লোগোটা আমার পছন্দ হয়েছে, যে ক্যামেরার যে কনসেপ্টটা আপনি যে করছেন, আপনি তো বাকি যে 2টা করছিলেন 2টা টেক্সট বেস, আর মাঝখানটা যেটা এটা ক্যামেরা বেস। তো আপনি আমাকে ক্যামেরা দিয়ে আরও 2-3টা যদি প্রজেক্ট দেখাইতেন তাহলে ভালো হতো। উনি আমাকে এই যে ভয়েস মেসেজে এটা বলছেন, আমি বলছি ওকে ইনশাল্লাহ। পরে আমি কি করছি যে ওনার আগের যেগুলো কাজ করছিলাম, উনি বলছেন যে ভাই আপনি যে 3টা প্রজেক্ট করছেন ওই 3টা প্রজেক্টের একটু এআই ফাইল, ভেক্টর ফাইল আমাকে দিয়ে দেন, ডেলিভারি দিয়ে দেন। তো আমি আগেরগুলোও দিয়ে দিছি, আর এখানে বলছি যে এখানে আগের কনসেপ্টগুলোর ফাইল দেওয়া আছে ভেক্টর ফাইল সহ, আর ক্যামেরা দিয়ে আরও কয়েকটা কনসেপ্টের কাজ চলছে, ওইটা শেষ হলে ইনশাল্লাহ দেখাবো। তো উনি বলছে যে থ্যাঙ্কস। পরে এটা ছিল 1 তারিখের ঘটনা। পরে 3 তারিখে আমি আরও 3টা কনসেপ্ট করছি ক্যামেরা দিয়ে, যে একটা কনসেপ্ট, এই একটা কনসেপ্ট, এই একটা কনসেপ্ট, যে আমি ক্যামেরা দিয়ে আরও 3টা কনসেপ্ট করে ওনাকে দেখাইছি। দেখানোর পর এবার আমি ওনাকে কনসালটেন্ট দিতেছি, আমি ওনাকে উপদেশ দিতেছি কি যে ভাই আমি মনে করি এটাই বেস্ট। উনি বলছে যে কোনটা ভাই, আমি আবার ছবিটা পাঠাইছি, যে আমি বলছি যে আপনার এটাই বেস্ট, আপনি এটাই চুজ করতে পারেন, কারণ এটা সবচাইতে বেশি আই ক্যাচিং লাগে। তো উনি আমার কনসালটেন্ট মানছে এবং বলছে ওকে ভাই থ্যাঙ্কস। পর বলছে আমি তাহলে এটার পিএনজি, জেপিজি বা ইপিএস যত ভেক্টর ফাইল আছে তাহলে আমি এগুলো রেডি করি।
তখন আমি কি করছি, লোগোর যত রিলেটেড যত ফাইল আছে এগুলো আমি আগে করছি, রেডি করে তারপর ওনাকে আমি ডেলিভারি দিয়ে দিছি। কারণ উনি অলরেডি আমাকে কিন্তু আগেভাগে ফুল পেমেন্ট করে দিছে, এই কারণে আমি ডেলিভারির সময় আর কোনো করি নাই। কিন্তু আপনি যখন 50% অ্যাডভান্স নেবেন আর যখন ডেলিভারি করবেন, ওই ডেলিভারি দেওয়ার আগে বাকি 50% নিয়ে নেবেন, তারপরে যা ডেলিভারি করবেন। তো যে ওকে ভাই করেন, তো ওকে ইনশাল্লাহ কাজ শেষ হলে ডেলিভারি দিচ্ছে। আমি সব কিছু ফাইল রেডি করে ওনাকে ডেলিভারি দিয়ে দিছি। এই যে এখানে আমি একটা কথা মাইরে দিছি আবার, ওই যে মনে আছে প্রথমে কিন্তু ওনার সাথে কাজ উনি পেমেন্ট করার পর আমি একটা কথা বলছিলাম যে ইনশাল্লাহ কাজ পছন্দ হলে বা ডেলিভারির টাইমে যদি আরও কিছু টিপস বা হাদিয়া দেন তাহলে সেটা আপনার ইচ্ছা। আমি জাস্ট ওই কথাটা আবার ওনাকে মনে করাইয়া দিছি লাস্টের দিকে একবার, যখন ডেলিভারি দিয়ে দিছি। জাস্ট ওই মেসেজটারে রিপ্লাই করে জাস্ট লিখছি যে ভাই বলতে লজ্জা করতেছে, আলহামদুলিল্লাহ প্রায় 15 দিন ধরে আপনার কাস্টমার রিসার্চ করছে, রিভিশন দিয়েছি, কাইন্ডলি কিছু বা হাদিয়া বা টিপস দিলে খুশি হতো। তো উনি বলছে ইচ্ছা সমস্যা না। আমি কিন্তু আবার আমার বিকাশের নাম্বার দিয়ে রাখছি, পরে দেখলাম যে উনি আমাকে আরও 1000 টাকা টিপস দিয়েছে। তো এইভাবে আমি এটা জাস্ট বুঝেলাম এই কারণে আমি লাস্টে এই কথা বলে দিচ্ছি ভাই জাজাকাল্লাহ খৈরান, যে ইনশাল্লাহ ফিউচারে আপনার বা আপনার পরিচিত কারোর লোগো বা কোনো ধরনের ডিজাইন লাগলে আমাকে জানাবেন। তাহলে এই যে আমি একটা প্রজেক্ট লাইভ দেখাইলাম, এটা হচ্ছে ছোট্ট একটা প্রজেক্ট। উনি কিন্তু অলরেডি ডিজাইনার, তো উনি নিজে ক্রিয়েটিভিটির স্টুডেন্ট, উনি এত কিছু বাদ দিয়ে উনি আমার কাছে আসছেন কেন? নিশ্চয়ই যে এই জন্য আমি বলছি যে ভাই আপনি কোনো দিকে যে আপনারা যারা ক্লাস নিতেছি আপনাদের আজকে এটা ভালো লাগে, ওইটা ভালো লাগে, আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট ভালো লাগে, কালকে লোগো ভালো লাগে, পরের দিন ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, এর পরের দিন ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে, মানে একটা গ্রুপের মধ্যে পড়ে যান যে অমুকে ওটা নিয়ে ভালো করতেছে তাহলে আমি ওটাই শিখবো। আমি বলবো যে আপনার কাছে যে এটা ভালো লাগে আপনি ওইটাই শিখেন, আপনি ওইটাতে এক্সপার্টনেস অর্জন করেন, দেখবেন যে মানুষ আপনার কাছে আসবে। কারণ যে মানুষ মাল্টিপল কাজ নিয়ে বেশি হয় না। আপনি অবশ্যই ডিজাইন হিসেবে সবগুলো কাজ আপনার পারতে হবে, কিন্তু আপনি যে কোনো একটাতে এক্সপার্ট হবেন। যেমন আমি আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের সকল ধরনের কাজে করি, ক্লায়েন্টের যা যা লাগে আপনার বিজনেস কার্ড বলেন, ব্যানার বলেন, ফ্লায়ার বলেন, লেটার হেড বলেন, তারপরে যে নোটপ্যাড বলেন, ছাতা বলেন, কি রিং ইত্যাদি ব্র্যান্ডিংয়ে যা যা আছে সবগুলো আমি কাজ পারি, সবগুলোই করি। কিন্তু আপনি যখন আমার ইয়েতে যাবেন, পোর্টফোলিওতে যাবেন, দেখবেন যে শুধু বেশিরভাগই কি লোগো আর ব্র্যান্ড আইডেন্টিটি, ডিজাইন, ব্র্যান্ড প্রেজেন্টেশন, বেশিরভাগই এগুলাই। তো এখানে আমি তো সবগুলো কাজই করি, তাহলে আমি এখানে সব কিছু দিই না কেন? কারণ না, আমি যে কোনো একটাতে এক্সপার্টনেস, ওই জিনিসটা নিয়ে আমি পার্সোনাল ব্র্যান্ডিংটা করব। আর পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে অনেক পেন। ক্লায়েন্ট আপনার যখন এরকম ভালো পোর্টফোলিও দেখবে, ক্লায়েন্ট অলরেডি আপনাকে ট্রাস্ট করা শুরু করবে। আর যখন আমি অনেকে বলি যে ভাই আপনি কন্টেস্টে জয়েন করেন, আসলে কন্টেস্টে জয়েন করে এখানে একটা মার্কেটিং। দেখেন আমি যখন এইসব কন্টেস্টে, বেশিরভাগই কন্টেস্ট, এই যে যেমন সেফ, লোগো, এমএক্স কেয়ার, ভিডিও, এগুলো কন্টেস্ট প্রাইস কত? এটা ছিল মেবি 4000, এই সেফেরটা ছিল মেবি 3000, এটা ছিল মেবি 4000, তো মাত্র 4000 টাকার কন্টেস্ট। তো আমি এত কষ্ট করে প্রজেক্ট বানাইলাম, আপলোড দিলাম, কিন্তু আমার লাভ কী হয়েছে জানেন? যে আমার পোর্টফোলিও রেডি হয়েছে, পোর্টফোলিওতে অ্যাড হয়েছে, আমি পাইছি, ওই যে কন্টেস্ট দিচ্ছি কন্টেস্টের টাকাও পাইছি, এমনকি এইসব প্রজেক্টের কারণে এই যে যত কন্টেস্ট এগুলো করছি, প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাইছি। যে ক্লায়েন্ট কি, তাদের বাজেট কত? তাদের বাজেট বেশিরভাগে 5, 7, 10, 20 এরকম।